আসসালামু আলাইকুম তোমাদেরকে। আমার পেছনেই দেখতে পাচ্ছ যেই 3D সিমুলেশন, এটা হচ্ছে কিন্তু গোলজি বডি। এই গোলজি বডি থেকে কিন্তু আমাদের এমসিকিউ এ বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসে। তার মধ্যে আমি যদি বলি, গোলজি বডিটা মূলত তিনটা জিনিস দ্বারা গঠিত। একটাকে বলা হচ্ছে চ্যাপ্টা থলের মতো যে অংশ, এটাকে বলা হচ্ছে সিস্টার্নি। এরপর দেখো ছোট ছোট বুদবুদ গুটির মতো যে অংশ, তাকে বলা হচ্ছে ভেসিকল। এবং মাঝে এদের কিছু ফাঁকা জায়গা থাকে, বড় ফাঁকা জায়গা, তাকে বলা হচ্ছে ভ্যাকিউল। ভ্যাকিউল কথাটা মানে ধরে রাখো যে ভ্যাকুয়াম, মানে বড় বুদবুদ। তাহলে এখন দেখো এই যে রুটির মতো যে চ্যাপ্টা অংশগুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু হচ্ছে সিস্টার্নি। এবং আমরা দেখতে পাচ্ছ তোমরা, দেখো এই যে ছোট ছোট কিছু গুটির মতো অংশ বের হয়ে যাচ্ছে, তাই না? এটা হচ্ছে ভেসিকল। এটার নামটা কি? ভেসিকল। আর ভ্যাকিউলটা কোনটা? দেখো এই যে এখানে যে একটা ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটার নামটা হচ্ছে কিন্তু ভ্যাকিউল। তাহলে আমরা এই যে ভ্যাকিউলটা দেখতে পাচ্ছি, এই যে তুমি এখানে দেখতে পাচ্ছ, দেখো একটা ফাঁকা একটা অংশ, এটার নাম হচ্ছে ভ্যাকিউল। তাহলে আবারও বলি, তিনটা অংশ দ্বারা গঠিত। এই যে আমাদের চ্যাপ্টা থুলির মতো বা রুটির মতো যে অংশগুলো, তাকে বলা হচ্ছে সিস্টার্নি। এরপরে ছোট ছোট গুটির মতো যে অংশ, তাকে বলা হচ্ছে ভেসিকল। এবং এই যে ফাঁকা যে গহ্বর, তাকে বলা হচ্ছে কি? ভ্যাকিউল। আর এই যে গোলজি বডি, এই গোলজি বডিটা কিন্তু আমাদের কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হিসেবে কাজ করে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে, সেটি হচ্ছে এইটা প্যাকেজিং করে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পথে যে সকল বস্তু বের হয়ে আসে, তাদেরকে সুন্দর করে মোড়কজাত বা প্যাকেজিংয়ের কাজ করে কিন্তু গোলজি বডি। তাহলে চলো গোলজি বডি নিয়ে বই থেকে আমরা ইন ডিটেলস একটু জেনে নিই, বইয়ের লাইন টু লাইনে। গোলজি বডি মূলত হচ্ছে দ্বিস্তরী আবরণীযুক্ত একটি অঙ্গাণু। এবং যখনই আমরা দ্বিস্তরী আবরণীর কথা আসবো, তখন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তোমরা দিবা লিপোপ্রোটিন। কি আবরণের কথা বলেছি? লিপোপ্রোটিন। তাহলে চলো গোলজি বডির কিছু আমরা সংক্ষিপ্ত জিনিস জেনে নিই আর কি। দেখো, নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত। তাহলে গোলজি বডি কার কাছাকাছি অবস্থান করে? নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থিত দ্বিস্তর ঝিল্লি দ্বারা আবদ্ধ ছোট নলাকার ফোসকা, চৌবাচ্চা বা ল্যামিনের মতো সাইটোপ্লাজমিক অঙ্গাণুর নাম হচ্ছে গোলজি বডি। এখন চলে আসো, গোলজি বডির সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, এটা আবিষ্কার করা হয়েছে কোথায়? এটা পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে। সেটা হচ্ছে প্যাচ এবং বিড়ালের স্নায়ুকোষ থেকে এটাকে মূলত আবিষ্কার করা হয়েছে। এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং বিজ্ঞানী ক্যামিলো গোলগি, ওনার নাম অনুসারে এদের নাম হয়েছে গোলগি বডি বা গোলজি বডি। এখন যে জায়গাটাতে গুরুত্বপূর্ণ আসে, সেটা হচ্ছে এই যে গোলজি বডিটা উৎপাদন হয়েছে কোথা থেকে। তোমরা এই ছবিটা দিকে দেখতে পাচ্ছ, দেখো এইখানে যে ডট 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 দেওয়া রয়েছে, এটাকে বলা রয়েছে অমসৃণ ইয়ার। অমসৃণ ইয়ার মানে আমাদের অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এটা কেন অমসৃণ? কারণ এর গায়ে রাইবোজোম লেগে থাকে, রাইবোজোমের দানা লেগে থাকে। আর নিচের দিকে দেখো লেখা রয়েছে মসৃণ ইয়ার। দেখো এইখানে কিন্তু কোনো ডট ডট কালো নাই, কারণ এখানে কোনো রাইবোজোমের দানা নেই। আর এই মসৃণ ইয়ার থেকেই মূলত তৈরি হয় আমাদের গোলজি বডি। তাহলে দেখো লেখা রয়েছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে গোলজি বডি সৃষ্টি হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ লাইন। এবং এই গোলজি বডি, এদেরকে মূলত আরও কয়েকটা নামে ডাকা হয়, যাদের নাম ইডিওজম, ডিকটাইজম এবং লাইপোকন্ড্রিয়া। তাহলে চলো আমরা একটু দেখে ফেলি, এদের আরেকটা নাম কি? ডিকটাইজম, ইডিওজম বা লাইপোকন্ড্রিয়া। তাহলে বলো তো, গোলজি বডিকে আর আমরা কী কী নামে ডাকতে পারি? ডিকটাইজম, ইডিওজম, লাইপোকন্ড্রিয়া। আমার সাথে সাথে তোমরা বললে দেখবে হয়ে যাবে আর কি। এখন চলো আসি, দেখো এখানে গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে, সেটা হচ্ছে গোলজি বডিকে কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। গোলজি বডিকে কী বলা হয়? কোষের ট্রাফিক পুলিশ বলা হয়। কারণ গোলজি বডি থেকে, কোষের কেন্দ্রীয় অংশ থেকে ঝিল্লিবদ্ধ বস্তু, দেখো ভেসিকল মানে ছোট ছোট গুটির মতো অংশ, কোষের পরিধির দিকে প্লাজমা মেমব্রেন পর্যন্ত নিয়ে যায়। ট্রাফিক পুলিশের কাজ কি বলতো? একটা নির্দিষ্ট রাস্তা দেখিয়ে দেওয়া, যে পথে গাড়ি ঘোড়াগুলো চলবে। সেমভাবে এই ছবিটার দিকে যদি আমরা একটু তাকাই, দেখো সেটা হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে দেখো ছোট্ট ট্রানজিশন ভেসিকল বেরিয়েছে। ভেসিকল বলতে ধরে রাখো এটা কোনো একটা দানা, একটা দানা। এই দানাটা এই যে রুটির মতো যে চ্যাপ্টা অংশগুলো, এদেরকে বলা হচ্ছে সিস্টার্নি। এই রাস্তাগুলো ঘুরে 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 তারা চলে আসবে কোথায়? তারা চলে আসবে এই যে দেখো প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির পাশে। তাহলে এরা ছিল মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলামে ভেসিকলগুলো, আর এরা আমাদের গোলজি বডির রাস্তা ধরে 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 চলে আসে প্লাজমা মেমব্রেনের পাশে। এই যে গোলজি বডি তাদেরকে যে একটা রাস্তা দিয়ে নিয়ে চলে আসলো, দেখিয়ে নিয়ে চলে আসলো, এই জন্য এটাকে বলা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। তাহলে ভেসিকল কোন রাস্তা দিয়ে যাবে এটা দেখিয়ে দেওয়ার যে প্রসেস, সেই কাজটা করে কিন্তু গোলজি বডি, আর এই জন্য এটাকে বলা হচ্ছে কোষের ট্রাফিক পুলিশ। ওকে, আচ্ছা চলো ভৌত গঠন। ভৌত গঠন থেকে দেখো এদের মূলত গঠন আমরা বলেছিলাম তিনটা জিনিস দ্বারা গঠিত। অলরেডি সেটা তোমরা জানো, সেটা হচ্ছে চ্যাপ্টা থলের মতো অংশকে বলা হচ্ছে সিস্টার্না।
এরপরে ছোট ছোট বুদবুদ বা গুটির মতো অংশকে বলা হচ্ছে ভেসিকল, আর বড় বড় বুদবুদকে অংশ বলা হচ্ছে ভ্যাকিউল। ওকে, আচ্ছা, এখানে তুমি একটা জিনিস খুঁজে পাবে, দেখো সেটাতে লেখা রয়েছে প্রতিটি স্বতন্ত্র গাদাকে বলা হয় গোলজি বডি বা ডিকটায়োজম। গাদা বলতে কি বোঝানো হচ্ছে? এই যে এটা হচ্ছে একটা গাদা, এটাকে বলা হচ্ছে ডিকটায়োজম, ইডিওজম, লাইপোকন্ড্রিয়া বা গোলজি বডি। আর এই গোলজি বডির মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে প্রথম যে সিস্টার্নিটা, এটা শুরুর সিস্টার্নি, এটাকে বলা হচ্ছে সিস সিস্টার্না। সিস সিস্টার্না এক বচন বহু বচনের জন্য রাখা হয়। আর যেটা কিনা একদম শেষের দিকে যেই থলের মতো অংশ, যেটা কিনা আমাদের প্লাজমা মেমব্রেনের পাশে অবস্থিত বা কাছাকাছি অবস্থিত, সেটাকে বলা হচ্ছে কিন্তু ট্রান্সসিস্টার্না। তাহলে দেখো সিস্টার্নি বা সিস্টার্না মূলত 3 ধরনের। যেটা শুরুর দিকে থাকে, মানে যেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাছে থাকে, তাকে বলা হচ্ছে সিস সিস্টার্না। যেটা প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির কাছে থাকে, তাকে বলা হচ্ছে ট্রান্সসিস্টার্না। আর এদের মাঝখানে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে মিডিয়াল সিস্টার্নি বা মিডিয়াল সিস্টার্না। তাহলে দেখো মাঝখানে যেই থলের মতো অংশ থাকবে তাকে বলা হচ্ছে মিডিয়াল সিস্টার্নি বা মিডিয়াল সিস্টার্না। এই কথাটা এখানে মূলত লেখা রয়েছে আর কি। ওকে, আচ্ছা, আমাদের এখানে যে জিনিসটা দেখা দরকার সেটা হচ্ছে, আমরা এই জায়গায় যদি একটু তাকে দেখো, সিস্টার্নির পার্শ্বদেশে অবস্থিত, মানে সিস্টার্নির পার্শ্বে অবস্থিত গোলাকার থালার মতো গঠনগুলোকে বলা হচ্ছে ভ্যাকিউল। গোলাকার থালার মতো গঠনগুলোকে কি বলা হচ্ছে? ভ্যাকিউল। অপরদিকে ট্রান্সসিস্টার্নার নিচের দিকে, ট্রান্সসিস্টার্না তোমরা জানো যে সবার নিচেরটা, যেটা কিনা প্লাজমা মেমব্রেনের কাছে অবস্থান করে, নিচের দিকে অপেক্ষাকৃত ক্ষুদ্র ক্ষুদ্র থলির মতো বস্তুকে বলা হয় ভেসিকল। কি বলা হচ্ছে? ভেসিকল। তাহলে দেখো ভ্যাকিউলটা কি? সিস্টার্নির পার্শ্বদেশে অবস্থিত গোলাকার থালার মতো গঠনগুলোকে বলা হচ্ছে ভ্যাকিউল, আর ট্রান্সসিস্টার্নার নিচের দিকে ক্ষুদ্র ক্ষুদ্র থলের মতো অংশগুলোকে বলা হচ্ছে কি? ভেসিকল। অর্থাৎ এই যে দেখো, এটা যদি আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এটা একটা আমাদের সিস্টার্নি। এই সিস্টার্নির পাশের দিকে আমরা এরকম একটা ফাঁকা অংশ দেখতে পাবো। সিস্টার্নির পাশের দিকে যে দেখো এখানে একটা ফাঁকা অংশ দেখতে পাবো, এই জায়গাটার নামটা হচ্ছে ভ্যাকিউল। এই জায়গাটার নামটা কি? ভ্যাকিউল। আর ট্রান্সসিস্টার্নার কাছে যে ছোট ছোট গুটির মতো থলের মতো যে অংশ, এই যে গোল গোল করে দিলাম, এদের নামে বলা হলো কি? ভেসিকল। রাসায়নিক গঠনে দেখবা এদের আবরণীতে প্রোটিন থাকে 60% বা 60%, আর ফসফোলিপিড থাকে 40%। বেশ কাজের একটা জিনিস, যেটা কিনা আমাদের কোষ ঝিল্লির সাথে একদম মিলে যায়। এখানে অনেক ধরনের এনজাইম থাকবে, এটিপিএস থাকবে ইত্যাদি। বাট এখন চলে আসি দেখো উৎপত্তি। আমরা জানি সম্ভবত এটা কই থেকে আসছে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এটা উৎপত্তি হয়েছে। প্রকারভেদ, প্রকারভেদ বলতে আমরা বুঝি এদের মূলত কয়টা জিনিস এদের থাকে? 3টা জিনিস থাকে, সিস্টার্নি বা চ্যাপ্টা থলি, এরপরে দেখো ভেসিকল বা ছোট গহ্বর, ভ্যাকিউল বা কি গহ্বর? বড় গহ্বর। তাহলে আমরা মূলত জেনে ফেলেছি যে আমাদের গোলজি বডি মূলত কয়টা জিনিস দ্বারা গঠিত। এখন গোলজি বডির কাজ অলরেডি আমি আজকের লেকচারের শুরুতে গোলজি বডির কাজ তোমাদের সাথে আলোচনা করেছি। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, এইটা কিন্তু কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হিসেবে কাজ করে। কি ফ্যাক্টরি? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। কারণ এটা অনেক পলিস্যাকারাইড গঠনের সাথে বা সংশ্লেষণের সাথে এটা সম্পৃক্ত। এছাড়াও এটা অনেক ধরনের ভিটামিন, লাইসোজোম ইত্যাদি তৈরিতে সহায়তা করে। এবং আমরা তো জানি যে এই গোলজি বডি প্যাকেজিং করতে খুবই ভালোবাসে আর কি। তাহলে চলো গোলজি বডির কাজ পড়ে ফেলি। দেখো লেখা রয়েছে লাইসোজোম এবং ভিটামিন তৈরি করা, এবং 2 নম্বর কাজের ক্ষেত্রে দেখব অপ্রোটিনজাত পদার্থ সংশ্লেষ করা। অপ্রোটিনজাত পদার্থ সংশ্লেষ করা যেমন লিপিড। যেহেতু আমাদের গোলজি বডি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তৈরি হয়েছে, এই জন্যই কিন্তু এটা অপ্রোটিনজাত পদার্থকে সংশ্লেষ করে। কারণ মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কোনো রাইবোজোম থাকে না। প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিল ইত্যাদি তৈরি করে, কিছু এনজাইম এবং প্রাণরস নির্গমন করে। গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, কোষ বিভাজনকালে কোষ প্লেট তৈরি করে। খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। তাহলে বলো, কোষ বিভাজনকালে কি প্লেট তৈরি করে? কোষ প্লেট তৈরি করে কে? গোলজি বডি। কে তৈরি করে? গোলজি বডি। এখান থেকে ভুল করা যাবে না। এরপরের দিকে আমরা একটু চলে আসি। প্রোটিন, হেমিসেলুলোজ, মাইক্রোফাইব্রিল তৈরি করে, এটা পড়েছি। কোষস্থ পানি বের করে দেওয়া, রেটিকুলাম, এন্ডোপ্লাজম রেটিকুলামে প্রস্তুতকৃত দ্রব্যাদি ঝিল্লিবদ্ধ করা। এই জায়গায় একটু চলে আসি, দেখো লেখা রয়েছে ঝিল্লিবদ্ধ করা। আমি একটু আগে বলেছিলাম যে আমাদের মূলত গোলজি বডি প্যাকেজিংয়ে কাজ করতে খুবই ভালোবাসে। কিসের কাজ বলো তো? মোড়কজাত বা প্যাকেজিং। তাহলে এই যে কি বলছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে সকল প্রস্তুতকৃত খাদ্যদ্রব্যাদি এসে তাদেরকে ঝিল্লিবদ্ধ করে। ঝিল্লিবদ্ধ মানে এটা কি? র্যাপিং করে বা তাদেরকে প্যাকেজিং করে। এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। বিভিন্ন পলিস্যাকারাইড সংশ্লেষ। তাহলে পলিস্যাকারাইড মানে তো আমরা জানি কার্বোহাইড্রেটের জটিল রূপ, সংশ্লেষণ এবং পরিবহনে অংশগ্রহণ করা। তাই উদ্ভিদ কোষে গোলজি বডিকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তাহলে উদ্ভিদ কোষে গোলজি বডিকে কি ফ্যাক্টরি বলা হয়? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। তারপরে দেখো মাইটোকন্ড্রিয়াকে এটিপি উৎপাদনে উদ্বুদ্ধ করা, প্রোটিন এবং ভিটামিন সি সঞ্চয় করা। গুরুত্বপূর্ণ জিনিস হিসেবে দেখো কোষ প্রাচীর গঠনের জন্য প্রয়োজনীয় পদার্থ ক্ষরণ করা। লাস্টের দিকে যে জায়গাটাতে আবারও স্টার চিহ্ন আমি তোমাদের দিলাম, সেটা হচ্ছে শুক্রাণুর অ্যাক্রোসোম তৈরিতে সহায়তা করা।
হোয়াট ইজ অ্যাক্রোজোম? শুক্রাণু মাথার একটা অংশকে বলা হয় অ্যাক্রোজোম। শুক্রাণু মাথার একটা অংশকে কি বলা হচ্ছে? অ্যাক্রোজোম বলা হচ্ছে, এবং লিপিড সংশ্লেষণ এবং প্রোটিন ক্ষরণের সাথে জড়িত থাকে। তাহলে আমি যদি ইন জেনারেল কয়েকটা কাজের দিকে তোমাদেরকে ফোকাস করতে বলি, তাহলে ফার্স্ট অফ অল যে ফোকাসটি করবে সেটা হচ্ছে কোষ প্লেট তৈরিতে সহায়তা করে, ঝিল্লিবদ্ধ করতে এরা ভালোবাসে, মানে প্যাকেজিং করতে ভালোবাসে, এদেরকে বলা হয় কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এবং অ্যাক্রোজোম তৈরিতে গুরুত্বপূর্ণ সহায়তা পালন করে। তাহলে কয়টা জিনিস মনে রাখতে হবে? 4টা জিনিস। ফার্স্ট অফ অলে কী বলেছে বলো তো? কোষ প্লেট তৈরিতে সহায়তা করে। ওকে, 2 নম্বরে কী বলেছে? ঝিল্লিবদ্ধ করে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে যে সকল দ্রব্যাদি বের হয় তাদেরকে প্যাকেজিং বা ঝিল্লিবদ্ধ করে। 3 নম্বর কি ফ্যাক্টরি? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হিসেবে কাজ করে। আর 4 নম্বর শুক্রাণুর অ্যাক্রোজোম তৈরিতে সহায়তা করে। খুবই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই গোলজি বডির এই অংশগুলো। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমরা দেখতে পাচ্ছ লাইসোজোম। এই লাইসোজোম থেকে কিন্তু তোমাদের সিকিউ প্রশ্ন না আসলেও মূলত তোমাদের এমসিকিউ প্রশ্ন অনেক আসে। আর হ্যাঁ, সিকিউ এর প্রশ্ন আসে না বললে ভুল হবে, এখান থেকে কিন্তু খ নাম্বার প্রশ্ন বা ক নাম্বার প্রশ্ন অনেক আসে। যেমন আত্মঘাতী থলিকা কাকে বলে, আত্মঘাতী থলিকা কেন বলা হয়, ইত্যাদি ইত্যাদি। দেখো, লাইসোজোমের কথা যদি আমি বলি, লাইসোজোম হচ্ছে মূলত এক স্তরী একটা অঙ্গাণু। যেমন মামাইশেরা আমরা মনে রেখেছিলাম মাইক্রোটিউবুল, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, দন্ত স দ্বারা সেন্ট্রিওল এবং র দ্বারা রাইবোজোম, এরা কিন্তু আবরণীবিহীন। গোলজি বডি যেটা একটু আগে আমরা পড়ে এসেছি, এটা কিন্তু দ্বিস্তরীয় আবরণী। আর এই যে লাইসোজোম, এরা কিন্তু একস্তরীয় আবরণী। আর একস্তরীয় আবরণী হওয়ার জন্য এরা যদি কোনো কারণে ফেটে যায়, মানে অতি সহজে তো ফেটে যেতে পারে, আর ওদের ভেতরে থাকে হাইড্রোলাইটিক এনজাইম। আর এই এনজাইমটা যদি কখনও ফেটে বের হয়ে আসে, লাইসোজোম তো নিজেও মরবে, আশেপাশে যে সুস্থ কোষ থাকবে তাকেও সে মেরে ফেলবে। এই জন্য তাদেরকে বলা হচ্ছে আত্মঘাতী থলিকা, সুইসাইডাল ব্যাগ, সুইসাইডাল স্কোয়াড, অথবা অটোলাইসিস। তারা নিজেরা অটোলাইসিস প্রক্রিয়া নষ্ট হয়ে যায়, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে কি? অটোলাইসিস। আর হ্যাঁ, যেহেতু এরা অনেক জীবাণু অথবা বর্জ্য পদার্থ খায়, এই খাওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে কিন্তু আমরা সবাই জানি ফ্যাগোসাইটোসিস বলা হয়। তাহলে এই কাজগুলো করে থাকে কিন্তু আমাদের লাইসোজোম। তাহলে চলো লাইসোজোমের দিকে একটু তাকাই। দেখো, সাইটোপ্লাজমে অবস্থিত যে অঙ্গাণু হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলতে সমুদ্র হিসেবে কাজ করে, তাকে মূলত আমরা লাইসোজাইম বলি। এটার বিজ্ঞানী নামটা বেশ আসে, এর নামটা হচ্ছে ক্রিশ্চিয়ান দা দুবে। আমার বলতে বেশ ভালো লাগে। ক্রিশ্চিয়ান দা দুবে উনি মূলত লাইসোজোম কী করেন? নামকরণ করেন। এদের উৎপত্তি, এরাও মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে এদের উৎপত্তি হয়েছে, কিন্তু বলা নেই কোন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ নাকি অমসৃণ। দেখো, সেটা হচ্ছে দেখো বিস্তৃতির ক্ষেত্রে এরা সবচেয়ে বেশি থাকে, যেহেতু এটা ফ্যাগোসাইটোসিস করে। আমরা জানি ফ্যাগোসাইটোসিস কিন্তু WBC বা শ্বেত রক্তকণিকার একটা বিশেষ প্রপার্টিস। তাহলে দেখো, এরা মূলত শ্বেত রক্তকণিকায় অধিক সংখ্যায় থাকে, শ্বেত রক্তকণিকায় অধিক সংখ্যায় থাকে প্রায় সকল প্রাণীকোষে। বিশেষ করে 2টা জায়গাতে খুবই বেশি থাকে, একটা হচ্ছে বৃক্ক এবং আরেকটা হচ্ছে অন্ত্রের আবরণী কোষ। তাহলে সবাই একসাথে বলো তো, কোথায় কোষে লাইসোজোম বেশি থাকে? বৃক্ক, অন্ত্র। আবার বলো, বৃক্ক, অন্ত্রেরা বেশি থাকে। গুরুত্বপূর্ণ জিনিস, আমি তোমাদের লাল লাইন এটা দাগিয়ে দিচ্ছি, আরবিসিতে কোনো লাইসোজোম থাকে না। আরবিসিতে লাইসোজোম থাকে না, কারণ আরবিসিতে যদি লাইসোজোম থাকতো, লাইসোজোম তো নিজেই নিজেকে খেয়ে ফেলে অনেক সময়। ক্ষুধা লাগলে, তার নিজের ক্ষুধা লাগলে বা বিষক্রিয়ায় বা কোনো কারণে ঝামেলা হলে আর কি, সেক্ষেত্রে আরবিসিও তো নষ্ট হয়ে যাবে। আর আরবিসি নষ্ট হয়ে গেলে আমাদের তো বহুত ক্ষতি, তাই না? চলো আসি। দেখো, এটা উদ্ভিদ কোষেও বর্তমানে আবিষ্কার করা হয়েছে। উদ্ভিদ কোষে এর নামটি হচ্ছে অলিওজোম। তাহলে উদ্ভিদ কোষের ক্ষেত্রে নামটি কি হবে? অলিওজোম। ওকে, আচ্ছা। আর এই অলিওজোমের অপর নামকে ডাকা হয় স্ফেরোজোম বলে। অলিওজোমকে আরও কী নামে ডাকা হয়? স্ফেরোজোম বলে ডাকা হয়। তাহলে আমরা উদ্ভিদ কোষের ক্ষেত্রে পেয়েছি 2টা নাম, স্ফেরোজোম এবং অলিওজোম। আর অবশ্যই লাইসোজোমের মতো এরাও এক স্তরী। এরাও কত স্তরে বলো তো? 1 স্তর বিশিষ্ট। চলো, ভৌত গঠনের ক্ষেত্রে এদের অনেক কিছু লেখা রয়েছে, বাট আমাদের 2-1টা জিনিসের দিকে মনোযোগ দেওয়া উচিত। সেটা হচ্ছে আকার আকৃতি আমি খুব বেশি পড়াই না। দেখো, বৃক্ককোষের লাইসোজোম অপেক্ষাকৃত বড় হয়ে থাকে। তাহলে অন্ত্র থেকে বৃক্কের লাইসোজোমটা আকারে কী হয়? বড় হয়। এবং আমরা জানি এরা কয় স্তর আবরণী বিশিষ্ট? 1 স্তরীয় আবরণী বিশিষ্ট। 1 স্তরীয় আবরণী বিশিষ্ট। এখানে 2টা কথা লেখা রয়েছে, দেখো, স্ট্যাবিলাইজার আর একটা লেখা রয়েছে ল্যাবিলাইজার। স্ট্যাবিলাইজার আর একটা লেখা রয়েছে কি? ল্যাবিলাইজার। ওকে, স্ট্যাবল মানে এটা কি বলো তো? যে কোনো জিনিসকে স্থিতি রাখা। একে তো লাইসোজোম একস্তরী, তাহলে এটাকে স্ট্যাবল যদি না রাখি, কোনো কারণে যদি এটা নষ্ট হয়ে যায়, ফেটে যায়, তাহলে ওর ভেতরে যে এনজাইম, দুষ্ট এনজাইম, সেটা তো বের হয়ে যাবে। আর এটা বের হয়ে গেলে আমাদের ক্ষতি কী বলো? ক্ষতি হচ্ছে কোষ মারা যাবে, আশেপাশে হেলদি কোষগুলো মারা যাবে। তাহলে এটা যাতে না ফেটে যায়, এই জন্য ওটাকে স্ট্যাবল রাখতে হবে, স্থিতি রাখতে হবে, স্থিতিশীলতায় রাখতে হবে। এই স্থিতিশীল রাখার জন্য যে সকল উপাদান কাজ করে তাদেরকে বলা হচ্ছে লাইসোজোম স্ট্যাবিলাইজার। এবং আমরা একটা ওয়ার্ড দিয়ে মনে রাখতে পারি, সেটা হচ্ছে কোক। কী দিয়ে মনে রাখতে পারি? কোক।
কোলেস্টেরল এবং কর্টিজন। মনে রাখার জন্য আমি দিলাম কোক। ওকে, কোলেস্টেরল এবং কি কর্টিজন, এরা হচ্ছে স্ট্যাবিলাইজার। ঠিক সেমভাবে কত বস্তু রয়েছে যারা কিনা লাইসোজোমের ঝিল্লিকে বিদীর্ণ করে দেয় বা নষ্ট করে ফেলতে পারে, তাদেরকে বলা হচ্ছে ল্যাবিলাইজার। ল্যাবিলাইজার কথাটা আসে ল্যাবাইল থেকে। ল্যাবাইল মানে ভঙ্গুর, ল্যাবাইল মানে কি ভঙ্গুর, LABILE। ল্যাবেল মানে হচ্ছে কি বলতো, ভঙ্গুর। ওকে, মানে নষ্ট করে দেয়। উদাহরণটা হচ্ছে স্ত্রী হরমোন এবং পুরুষ হরমোন। ওকে, প্রজেস্টেরন এবং টেস্টোস্টেরন। আমি মনে রাখি পিটি দিয়ে। পিটি করলে অবশ্যই দেখবা মাংসপেশিগুলো ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে পিটি করলে লাইসোজোম নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে পি মানে প্রজেস্টেরন আর টি মানে কি টেস্টোস্টেরন। এখান থেকে কিন্তু বেশ গুরুত্বপূর্ণ জিনিস আসে। চলো রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন আগে বলেছি, যদি কোনো আবরণ থাকে, বেশিরভাগ আবরণের ক্ষেত্রেই তুমি যে লাইনটা দেবে সেটা হচ্ছে লিপোপ্রোটিন নির্মিত। লিপোপ্রোটিন নির্মিত। তাহলে দেখো এই ঝিল্লিটা মূলত কি নির্মিত, লিপোপ্রোটিন নির্মিত। এতে মূলত 40 থেকে 50 ধরনের এনজাইম থাকে এবং এনজাইমগুলো হচ্ছে ডিএনএস, আরএনএস, অ্যাসিড লাইপেস, এস্টারেস ইত্যাদি ইত্যাদি। এখন যে জায়গাটাতে একটু চলে আসি, লাইসোজোমের মূলত কাজের দিকে আমাদের একটু খেয়াল করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। লাইসোজোমের এনজাইমসমূহ অম্লীয় পরিবেশে কার্যক্ষম হয়, তাহলে এরা মূলত অম্লীয় পরিবেশে কাজ করে। সাইটোপ্লাজমের নিউট্রাল পিএইচে এরা কর্মক্ষম থাকে না, তাই তেমন কোনো কোষের ক্ষতি করে না। প্রয়োজনের সময় প্রোটোপ্লাজম থেকে হাইড্রোজেন আয়ন এনে এরা নিজেদের পরিবেশকে অম্লীয় করে নেয়, যার ফলে তারা কাজ করতে পারে। তো যাই হোক, এদের কাজ হলো ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে বিভিন্ন জীবাণুকে ভক্ষণ করা। তার মানে লাইসোজোম নিজে ফ্যাগোসাইটিক সেল হিসেবে কাজ করে, ফ্যাগোসাইটিক সেল হিসেবে কাজ করে, জীবাণু ধ্বংস করে। বিগলনকারী এনজাইমসমূহকে আবদ্ধ করে রেখে একটা কোষের অন্যান্য অঙ্গাণুকে রক্ষা করে। 3 নম্বর পয়েন্টের দিকে দেখো, লাইসোজোম অন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে। অন্তঃকোষীয় বলে এখানে মূলত আন্তঃকোষীয় বলাটা বেশি ভালো আর কি। ওকে, কারণ নিচের দিকেই দেখো লেখা রয়েছে কি কোষীয়, আন্তঃকোষীয়। কোন কোষীয় বলো তো, আন্তঃকোষীয়। আন্তঃকোষীয় বলতে আমরা কি বুঝবো আর কি, আমরা বুঝবো মূলত কোষ রয়েছে, এই কোষের মধ্যে, আচ্ছা কেটে দাও তো এটা একটু, লাইসোজোম অন্তঃকোষীয় পরিপাকে সহায়তা করে, গুরুত্বপূর্ণ একটা লাইন। আরেকটা কথা দেখো, ও যখন তীব্র খাদ্যের অভাবে থাকে তখন তার প্রাচীরটা নষ্ট হয়ে যায় বা ফেটে যায়, আর যখনই ফেটে যায় তার ভেতরে যে হাইড্রোলাইটিক এনজাইম এটা বের হয়ে যায়, আর বের হলেই সে তো নিজেও মরে যায়, আশেপাশে অন্য হেলদি কোষগুলোকে মেরে ফেলে। আর এই অবস্থাটাকে বলা হচ্ছে সগ্রাস, সগ্রাসী, অটোফ্যাগি ইত্যাদি। তীব্র খাদ্যাভাবের সময় এর প্রাচীর ফেটে যায় এবং আবদ্ধকৃত এনজাইম বের হয়ে কোষের অন্যান্য অঙ্গাণুগুলোকে নষ্ট করে দেয়। এই কাজকে বলা হয় সগ্রাস বা অটোফ্যাগি। অটো মানে নিজে, ফ্যাগি মানে খেয়ে ফেলা। এভাবে সমস্ত কোষীয় পরিপাক হয়ে যেতে পারে, আর একে বলা হচ্ছে অটোলাইসিস। অটোলাইসিস। তাহলে এরা কি করে, সগ্রাস করে, অটোফ্যাগি করে, অটোলাইসিস করে। আবার দেখো কি বলা রয়েছে, গুরুত্বপূর্ণ জিনিস, এরা জীবদেহের অকেজ কোষসমূহকে অটোলাইসিস পদ্ধতিতে ধ্বংস করে বলে। এদেরকে বলা হচ্ছে আত্মঘাতী থলিকা, সুইসাইডাল ব্যাগ বা সুইসাইডাল স্কোয়াড। অর্থাৎ এরা অপ্রয়োজনীয় কোষ বা নষ্ট হওয়া কোষগুলোকে যেহেতু ধ্বংস করে ফেলছে অটোলাইসিসের মাধ্যমে, এই জন্য এদেরকে বলা হচ্ছে আত্মঘাতী থলিকা, সুইসাইডাল স্কোয়াড, সুইসাইডাল ব্যাগ ইত্যাদি ইত্যাদি নামে আর কি। গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে, এটা কিন্তু চোখে আমাদের খুব বেশি পড়ে না, এরা কোষে কেরাটিন প্রস্তুত করে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরা কোষে কি তৈরি করে, কেরাটিন সৃষ্টি করে। এরা ক্যান্সার সৃষ্টি করতে পারে। এরা কি তৈরি করতে পারে, জিনের পরিবর্তনের মাধ্যমে, কোষের জিনের পরিবর্তনের মাধ্যমে এরা ক্যান্সারও সৃষ্টি করে ফেলতে পারে। এরপর আসো গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে 10 নাম্বার, শুক্রাণুর লাইসোজোম নিঃসৃত। শুক্রাণুতে একটা লাইসোজোম থাকে যেটা কিনা একটা এনজাইম ক্ষরণ করে, সেই এনজাইমের নামটা হচ্ছে হায়ালুরোনিডেজ এনজাইম। খুব ইম্পর্ট্যান্ট এনজাইম, ডিম্বাণুর আবরণের অংশবিশেষ বিগলন ঘটাতে সহায়তা করে। তাহলে আমি যদি এখানে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্টকে আমি লাল কালি দিয়ে দাগাই, তাহলে ফার্স্ট অফ অল যে জায়গাটা আমরা দাগাতে পারি সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস করতে পারে। যেমন আমি এখানে দাগিয়েছি, বলো কি করতে পারে, এরা ফ্যাগোসাইটোসিস করে। 2 নম্বরে দেখো, এরা সগ্রাস, অটোফ্যাগি এবং প্রক্রিয়ার নামটা হচ্ছে অটোলাইসিস। অটোলাইসিস প্রক্রিয়া, এরা অবাঞ্ছিত কোষকে খেয়ে ফেলে, এই জন্য এদেরকে বলা হচ্ছে আত্মঘাতী থলিকা, সুইসাইডাল ব্যাগ, সুইসাইডাল স্কোয়াড ইত্যাদি। আর লাস্টের দিকে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, শুক্রাণুর যে লাইসোজোম থাকে সেটা মূলত একটা এনজাইম করে, যেটার নাম হচ্ছে হায়ালুরোনিডেজ। আর হায়ালুরোনিডেজ এনজাইমটা ডিম্বাণুর বাইরে একটা শক্ত আবরণ থাকে, ওই আবরণটাতে ভেদ করে ভেতরে যে সে নিষিক্ত করে বা জায়গর তৈরি করে। আর মূলত 2016 সালে জাপানের একজন বিজ্ঞানী ডক্টর ইয়োশিনোরি উসুমি, মৌসুমি না কিন্তু উসুমি, উনি নোবেল প্রাইজ পান মূলত লাইসোজোমের কার্যকলাপের স্টাডির উপরে, এবং 15টি
জিন লাইসোজোমের অটোফ্যাগি নিয়ন্ত্রণ করে থাকে। এমসিকিউ এর জন্য কতটি জিন? 15টি। দেখো এখানে রাইবোজোম এবং লাইসোজোমের মধ্যে পার্থক্য দেওয়া রয়েছে। রাইবোজোমের মধ্যে দেখো প্রথমে আমরা জানি এটা হচ্ছে কি টাইপের, হাফ প্যান্ট ট্যাপ প্যান্ট কোনো কিছু পরে না, তার মানে এটা কোনো আবরণী দ্বারা আবৃত নয়। লাইসোজোম একটি আবরণী দ্বারা আবৃত থাকে। ওকে, অবস্থান কোথায়? এটা বিভিন্ন কোষের অঙ্গাণুগায় লাগানো থাকে, সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকে। লাইসোজোম কি? এরাও মূলত সর্বত্রই ছড়িয়ে থাকে। চলে আসি, দেখো গঠন। এটি আরএনএ এবং হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত। এটি বিভিন্ন ধরনের এনজাইম দ্বারা গঠিত। স্টার চিহ্ন খণ্ডকায়ন বা খণ্ডায়ন। আমরা জানি রাইবোজোমের 2টি অসমান খণ্ড থাকে। ধরে রাখো যদি 70s এর কথা বলি তাহলে কি 50s এবং 30s। আর লাইসোজোমের কোনো খণ্ডক থাকে না। কাজ আমরা জানি রাইবোজোমকে বলা হচ্ছে প্রোটিন তৈরি কারখানা। আর এই যে লাইসোজোম মূলত আন্তঃকোষীয় পরিপাকের এখানে কথা বলেছে, মূলত এটা হবে অন্তঃকোষীয় পরিপাক। মূলত এটা হবে কোন কোষীয় পরিপাক? অন্তঃকোষীয় পরিপাক এরা মূলত সহায়তা করে। এবং এই ছিল মূলত লাইসোজোমের পর্যন্ত পড়া। আশা রাখি নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থেকো।